নমস্কার বন্ধুরা, আরও প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম। যে টিপসগুলো করলে আমাদের মহিলাদের অনেক কাজ সহজ হয়ে যাবে, অনেক অল্প সময়ের মধ্যে অনেক কঠিন কাজ আমরা সেরে নিতে পারবো, অনেক সময় সেভ হবে এবং অনেক জিনিস আমাদের একদম সুরক্ষিত থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে, ঘরদোর পরিষ্কার থাকবে। সেই সমস্ত কিছু টিপস নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, দেবশ্রীর ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা টিপসের ভিডিও শুরু করছি। তো নিশ্চয়ই উপকার হবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলো না। তো এরকমই ছোট ছোট টিপস নিয়ে আজকের আমার ভিডিও। তো চলো মূল পর্বে টিপসগুলো শুরু করা যাক। আমাদের সাদা বেসিন অনেকের বাড়িতেই আছে, আর এই সাদা বেসিন যদি সপ্তাহে একদিন পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু এই সাদা বেসিন একটা হলদেটে দাগ হয়ে যায়। কারণ আমাদের বেসিনটা সবসময় ব্যবহার হয়, আর এই বেসিনটা আমাদের পরিষ্কার রাখতে গেলে আমাদের প্রায়ই এগুলোকে প্রত্যেক দিনই প্রায় ধুতে হয়। সেটা না করে যদি সপ্তাহে একদিন এই বেসিনটা আমরা বিশেষ একটা লিকুইড দিয়ে পরিষ্কার রাখি তাহলে এই বেসিনটা কিন্তু হলুদ দাগ হবে না, একদম ঝকঝকে থাকবে। তো দেখতে পাচ্ছ বেসিনটা কীরকম একটা আয়রনের দাগ বা একটা হলদে দাগ হয়ে গেছে। সেই জন্য আমরা যে এই যে হারপিক বাথরুম মানে টয়লেট ক্লিনার যেটা আছে না, গোলাপি রঙের, সেই বাথরুম ক্লিনার যে আছে সেই লিকুইডটা একটুখানি ছড়িয়ে দেবো। এই লিকুইডটা দিয়ে যদি আমরা সপ্তাহে একদিন এই বেসিনটা ওয়াশ করে নিই, মানে মেজে নিই, তাহলে কিন্তু এই বেসিনটা সাদা বেসিনে কোনো হলদে দাগ হবে না এবং নিট অ্যান্ড ক্লিন একদম ঝকঝকে সাদা থাকবে। তো আমি একটুখানি ছড়িয়ে নিয়েছি, নিয়ে একটা ব্রাশ দিয়ে আমি বেসিনটাকে সুন্দর করে ডলে নেব। আর মনে রাখতে হবে যে সাদা বেসিন যারা ইউজ করো না কেন তারাই কিন্তু এই টয়লেট ক্লিনার দিয়ে যদি সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করে নাও তাহলে এই সাদা বেসিন একদম দুধের মতো সাদা থাকবে। কারণ সাদা বেসিন যদি হলদেটে দাগ হয়ে যায় সে দাগ কিন্তু উঠতে চায় না, দেখতে ভীষণ বাজে লাগে। সাদা বেসিন দেখতে যেমন সুন্দর লাগে সেরকম এটা পরিষ্কার করতেও কিন্তু একটু লাগে, একটু কঠিন ব্যাপার এটাকে সাদা ঝকঝকে রাখার জন্য। তো এইরকমভাবে যদি ছোট ছোট টিপস আমরা মেনে চলি, আর এগুলো কিন্তু আমাদের বাড়িতে সবারই থাকে এই টয়লেট ক্লিনার, এগুলো একটা কিনে রাখলে আর এই বেসিনগুলো যদি সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করি তাহলে আমাদের বেসিনগুলো সাদা একদম দুধের মতো থাকে, দেখতে ভালো লাগে, লোকজন আসলে বা এই বেসিনটা একদম পরিষ্কার থাকে, নিজেদের মনও ভালো থাকে। তো দেখো আমি একটুখানি সামান্য একটুখানি লাগিয়ে নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে পুরো কলটলগুলো শুদ্ধ আমি সুন্দর করে এটা দিয়ে ঘষে নেবো। আর ঘষার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি পুরো বেসিনটাকে ধুয়ে নেব, ধুয়ে তোমাদের সামনে দেখাবো যে কতটা পরিষ্কার হলো। তো মগ দিয়ে ধুয়ে নেব। আর যাদের বেসিন দিয়ে একটু দুর্গন্ধ বা পোকামাকড় আসে তারা বেসিনের মুখে একটা ন্যাপথলিন দিয়ে রাখতে পারো, তাতে বেসিনের মুখে বেসিন দিয়ে একটা সুন্দর গন্ধও বেরোবে আর বেসিনের নল দিয়ে কোনো পোকামাকড় উঠবে না। তো দেখো মগ দিয়ে ভালো করে বেসিনটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি একটা বড়, আমার কাছে একটা বড় ন্যাপথলিন আছে, আমি একটা বড় ন্যাপথলিন এই কলের মুখে দিয়ে দেবো। আর তোমরা অন ক্যামেরায় দেখতে পেলে আমার বেসিনটা কিন্তু একদম সাদা ধবধবে। একটা বড় ন্যাপথলিন তোমাদের কাছে ছোট থাকলে দুটো তিনটে দিয়ে রাখতে পারো, এতে বেসিনটা কিন্তু সুন্দর লাগবে। কেমন লাগলো এই টিপসটা? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবো। চলে যাব পরের টিপসে। রান্নাঘরের এই সুইচ বোর্ড কিন্তু ভীষণ তেল কাস্টে হয়, যেহেতু রান্না হয়, আমার এটা গলি, একটা রান্নাঘরের গলি, তো ভীষণভাবে নোংরা হয়। এটা আমি অনেক দিন পরিষ্কার করি না, তোমাদের দেখানোর জন্য ভীষণভাবে তেল চিটচিটে হয়ে যায়। তো দেখো কতটা আঠালো তেল চিটচিটে হয়ে গেছে। তো এই তেল চিটচিটে আমরা কিন্তু অনায়াসে তুলে ফেলবো, কারণ এই তেল চিটচিটে এখানে কিন্তু জল সাবান কিছুই দেওয়া যাবে না। সেই জন্য আমরা স্যানিটাইজার প্রত্যেকের ঘরেই এখন আছে, কারণ করোনা চলে যাওয়ার পরে অনেকের বাড়িতেই কিন্তু এটার ইউজ এখন বেড়ে গেছে। সেই স্যানিটাইজার যদি ডেট পেরিয়ে যায় তাতেও কিছু এসে যাবে না, একটুখানি তুলোর মধ্যে নিয়ে নেবো, নিয়ে তোমরা দেখো একদম ভ্যানিশের মতো এই তেলকালিটা কিন্তু রান্নাঘরের এই যে সুইচ বোর্ডের উপর যে তেলকালি পড়ে সেটা কিন্তু অনায়াসে দেখো একদম উঠে যাবে। তো দেখো একটুখানি ডলা দিতেই কিন্তু সুইচ বোর্ডটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ তেলকালিটা কেমন তুলোর উপরে উঠে আসছে। এই স্যানিটাইজার কিন্তু এই জন্য ভীষণ উপকারী যে এই সুইচ বোর্ডে যে কোনো তেলকালি, যে কোনো নোংরা এই সুইচ বোর্ড থেকে তুলতে কিন্তু এই স্যানিটাইজার ভীষণভাবে উপকৃত। তো
দেখো আমি একটুখানি তুলো দিয়ে জাস্ট একটু ডলে নিলাম, আর পুরো তেলকালিটা কিন্তু আমার তুলোর উপর উঠে আসলো। আর যাদের পুট্টির দেওয়ালে অনেক সময় দাগ লেগে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই স্যানিটাইজার আর তুলো দিয়ে ডলে নিলে কিন্তু সুন্দরভাবে সেই দাগও উঠে যায়। তো দেখো পুরোটাই কিন্তু এক নিমিষের মধ্যে আমার একদম পরিষ্কার হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের দেখিয়ে দেবো যে আমার এই দেওয়ালে একটুখানি দাগ হয়েছে, সেই দাগটাও কিন্তু আমি এই তুলোটার সাহায্যেই তুলে দেবো। তো দেখো এখানে একটা দাগ হয়েছে, দাগটাও কিন্তু ডলার সাথে সাথে উঠে গেল। তো দেখো এইভাবে যদি আমরা রান্নাঘর বা যে কোনো সুইচ বোর্ড যখন নোংরা হয় বা যে কোনো নোংরা কাজ আমরা মোবাইলও কিন্তু এই স্যানিটাইজার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারি। আমি ফাইনালি আর একবার একটুখানি নিয়ে নেবো, কারণ একবার পরিষ্কার করেছি, একটা স্তর লেগে আছে। আমি ফাইনালি একবার ফ্রেশ করে একটু তুলোর মধ্যে আবার একটু স্যানিটাইজার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি ফ্রেশ করে এবার আবার ডলে নেবো। তার সাথে রান্নাঘরের ওপরে যে মাইক্রো ওভেনের প্লাগটা, সেটাও দেখো একটু নোংরা হয়েছে। আমি প্রায়ই করি জন্য আমার সেইভাবে নোংরা হয় না, ওই সুইচ বোর্ডটা তোমাদের জন্য রেখেছিলাম দেখানোর জন্য। তো দেখো আমি একবারে এসে ফাইনালি একবার মুছে নেব, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেল। কতটা তেলকালি ছিল তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো যত পুরনো তেলকালি থাকুক না কেন, এইরকম তোমরা একটা তুলোর সাহায্যে বা একটা সুতির ন্যাকড়ার সাহায্যে এরকম স্যানিটাইজার দিয়ে তোমরা সুইচ বোর্ড কিন্তু পরিষ্কার রাখবে। কারণ সুইচ বোর্ড কিন্তু নোংরা হলে ভীষণ বাজে লাগে, আর রান্নাঘরে সুইচ বোর্ডটা ভীষণভাবে নোংরা হয়। সেক্ষেত্রে 15 দিন বা মাসে একবার এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু, আর যেহেতু সাদা সুইচ দেখতে খুব বাজে লাগে, তো এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। চলে যাব পরের টিপসে। আমরা যে ব্যাগগুলো ইউজ করি না, সেই ব্যাগগুলোতে অনেক সময় বাচ্চারা এরকম কালির দাগ দিয়ে দেয়। সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্যাগ না, অনেকে স্কুল ব্যাগেও দাগ দেয়। সেক্ষেত্রে একই প্রসেস তোমরা, একই টিপস তোমরা ফলো করো। সেক্ষেত্রে এই সমস্ত দাগ কিন্তু অনায়াসে তুলে ফেলতে পারো। সেটার জন্য আমরা যে বাড়িতে সেন্ট ব্যবহার করি, যে কোনো বডি স্প্রে বা সেন্ট ব্যবহার করি, এটা একটা বডি স্প্রে, সেটা জাস্ট একটু স্প্রে করে দেবে। স্প্রে করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখো ডট পেনের কালি একদম মিনিটের মধ্যে উঠে গেল। তোমরা তোমাদের ব্যাগ বা যাদের স্কুলে যাওয়ার ব্যাগে অনেক সময় বাচ্চারা স্কুলে গিয়ে ভীষণভাবে দাগাদাগি করে, তোমরা যদি সেগুলো এইভাবে একটু তুলোর সাহায্যে একটু যে কোনো বডি স্প্রে বা সেন্ট একটু স্প্রে করে দাও, দেখবে নিমিষের মধ্যে একদম ভ্যানিশের মতো উড়ে যাবে। তো দেখো তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দিলাম ডট পেনের দাগ কিভাবে উঠে গেল। শুধু তাই না, যে কোনো রাবারের ব্যাগ যদি এরকম একটু স্প্রে করে পরিষ্কার করে নেওয়া যায়, ব্যাগটাও কিন্তু তার জেল্লা ফিরে পায়। তো আমি ব্যাগটা পুরোটা আর একবার ডলে নেব। ডলে নেওয়ার পরে এই যে সমস্ত দাগটা কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। এইভাবে ছোট ছোট টিপস আমরা ঘরেই নিজেরা কোনো জিনিস ফেলে না দিয়ে কোনো জিনিস আবার পুনরায় কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারি। চলে যাব এর পরের টিপসে। গ্যাস সিলিন্ডার, আমাদের অনেকেরই এক্সট্রা একটা গ্যাস সিলিন্ডার থাকে, সেটা আমরা ঘরের যে কোনো জায়গায় রেখে দিই। তাতে কি হয়, ফ্লোরে রাখলে পরে, শুধু ফ্লোরে রাখলে পরে, ফ্লোরে মার্বেলের হলে সেই নিচে একটা জংয়ের দাগ হয়ে যায়, প্লাস আমাদের এই গ্যাসটা সিলিন্ডারটা ফুরিয়ে গেলে এটা টানতেও খুব কষ্ট হয়। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস শেয়ার করব। আমাদের অনেক বাতিল পাপোশ থাকে, সেই পাপোশের ওপরে যদি আমরা সিলিন্ডারটা রাখি, তাহলে আমরা ফ্লোরটাও যেমন সুরক্ষিত রাখবো, ফ্লোরটার কোনো দাগ টাগ হবে না। তার সাথে আমাদের যখন গ্যাসটা ফুরিয়ে যাবে, তখন এই গ্যাস সিলিন্ডারটা বাড়িতে পুরুষ না থাকলে এটা এইভাবে কিন্তু আমরা টেনে অনায়াসে নিয়ে যেতে পারবো গ্যাসের কাছে। তো চলো কেমন লাগলো, এবার চলে যাব আর একটা টিপসে। আমরা শাড়ি কাপড় মানে শাড়ি যখন পরে বাড়িতে আসি, এগুলো কিন্তু রোদ দিয়ে তারপরে আমরা আলমারিতে তুলি, বা আমরা দামি শাড়ি যখন রোদে দিই, বছরে একবার ভাদ্র মাসে আমরা একবার রোদে দিই, সেক্ষেত্রে রোদে দেওয়ার পরে আমাদের অনেক রকম ধুলোবালি কাপড়ে লেগে যেতে পারে, অনেক সময় পাখি পটি করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাপড়টা নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। আমরা যদি একটা ছোট্ট টিপসের মাধ্যমে শাড়িগুলো রোদে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের একদম সুরক্ষিত থাকবে এবং শাড়িটার রঙও ডাইরেক্ট রোদ লাগবে না, এবং শাড়িটা কিন্তু সুন্দরভাবে আমাদের রোদ লেগে যাবে। তো তার জন্য এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখানে একটু জাস্ট একটুখানি কেটে নেব, কেটে একটা পকেট মতো করে নেব। করে নিয়ে কীভাবে রোদে দেবো তোমরা দেখো। এইভাবে দামি শাড়ি, বেনারসি থেকে শুরু করে দামি দামি যে সিল্কের শাড়িগুলো, যেগুলো আমরা তোলা রাখি বা কোথার থেকে ঘুরে এসেছি, রোদে দিতে হবে, এই ব্যাগের মধ্যে হ্যাঙ্গারে করে আমি যদি শাড়িটাকে ঢুকিয়ে দিয়ে যেখানে পকেট করলাম সেখান দিয়ে হ্যাঙ্গারের এটা বার করে নেবো, হুকটা বার করে নেবো। নিয়ে এটা যদি আমরা রোদ্দুরে টানা রোদেও দিই, আমাদের শাড়িটার রঙ উঠবে না, ধুলোবালিও লাগবে না, এবং কোনো পাখিতে পটি করলেও কিন্তু কিচ্ছু হবে না।
তো দেখো এটা আমরা এটা আমি রোদ্দুরে আমার ইসে দিয়ে দিলাম, বারান্দায় দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা শাড়ি, দামি শাড়ি রোদ্দুরে দিয়ে তুলতে পারো। কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানাবে। পরের টিপসে চলে যাব। একটা টি শার্ট আমার ছোট হয়ে গেছে, অনেক দিন ধরে পরেছি। এবার এটাকে বাতিল করার আগে আমি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। টি শার্টটাকে উল্টে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটা গেঞ্জি, ছেলেদের যে টি শার্টগুলো হয়, গেঞ্জির যে টি শার্টগুলো, সেগুলোও নিতে পারো। তো দেখো আমার কাছে এটা হাতের কাছে ছিল, তো এটা দিয়েই তোমাদের দেখাবো। আর বগলের কাছ থেকে আমি এটাকে কুচি দিয়ে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নেবো। এরকম টিপস আমার এর আগে অনেক আছে, তোমরা দেখে নিও। তো এখানে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রাবার ব্যান্ড দিয়ে এখানটা জাস্ট একটু আটকে নিলাম। তোমরা চাইলে দড়ি দিয়ে বেঁধে নিতে পারো, বা যে গার্ডার আমরা ইউজ করি, চুলের গার্ডারও ইউজ করে নিতে পারো। তো এইভাবে আটকে নেব। আটকে নিয়ে একটু টাইট করে আটকাবো। আটকে এবার এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এটা কি করব, এটা দারুণ সুন্দর একটা জিনিস তৈরি হবে। আর যদি তোমাদের এই টি শার্টটা একটু কালারফুল হয়, দেখতে খুব সুন্দর লাগবে। আর আমাদের বাড়িতে অনেক সময় অনেক টেডি নষ্ট হয়ে যায়, সেই টেডি বিয়ারের যে তুলোগুলো, সেগুলো ফেলবো না। তোমরা চাইলে এখানে বাতিল হয়ে যাওয়া জামা কাপড়, চাদর, যার যেটা আছে, ছেঁড়া কাপড় বা বাতিল ছোট হয়ে যাওয়া জামা কাপড়, নরম জামা কাপড় এখানে কিন্তু দিয়ে দিতে পারো। অবশ্যই নরম জামা কাপড় দিতে হবে, তার কারণ হচ্ছে এটা একটা সুন্দর জিনিস, নরম একটা জিনিস তৈরি হচ্ছে। আমার কাছে প্রচুর তুলো আছে, সেই তুলোর থেকে একটুখানি তুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তোমরা দেখো কত সুন্দর একটা জিনিস তোমাদের সামনে প্রেজেন্ট করব। না কিনতে হবে না, অথচ আমাদের ঘরের প্রয়োজনীয় এবং ডেকোরেশনের জন্য দারুণ একটা জিনিস আমরা তৈরি করে নেব। তো দেখো এই রকম ছোট ছোট জিনিস যদি আমরা ঘরে বসে বসে তৈরি করে নিই, আমাদের ঘরের সৌন্দর্য বাড়বে এবং আমাদের অনেক কিছু কিনতে হবে না, আমরা বাইরেই কিন্তু তৈরি করে নিতে পারবো। বাড়িঘর কিন্তু এইভাবেই নিট অ্যান্ড ক্লিন করতে পারবো। তো দেখো আমি এটাকে কুচি করে নিচ্ছি। দুপাশ থেকে কুচি করে নিয়ে এখানে একটা ফুলের মতো হবে, এখানেও কিন্তু আমি একটা রাবার ব্যান্ড দিয়ে দেবো। তো দেখো আমি সুন্দর করে এটাকে কুচি করে নিচ্ছি। যতটা পারবে, এখানে যতটা কাপড় আটে ততটা ভরে দেবে। এটা ছোট বড় মাপের তোমরা করতে পারো। তো আমার কাছে আমার এই টি শার্টটা ছিল, সেই টি শার্টটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো সুন্দর করে এখানে কুচিটা খুব সুন্দর করে মাপ করে কুচিটা করতে হবে, কারণ এটা একটা ফুলের আকার নেবে। এটা ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না। তো দেখো হয়ে গেছে। এবার সুন্দর করে আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে দেবো। রাবার ব্যান্ড দিয়ে এটা কি তৈরি হলো তোমরা দেখো। অসাধারণ একটা জিনিস তৈরি হলো, না বলে দিলে কেউ ধরতেই পারবে না এটা আমি কি বানালাম। তো দেখো সুন্দর করে এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে দিলাম, তোমরা গার্ডার লাগিয়ে দিতে পারো। আর এটাকে একটু ছড়িয়ে দিয়ে একটা ফুল তৈরি হয়ে গেল। এবার এটা কি হলো, এবার তুলোগুলো যেহেতু একটু দলা পেকে আছে, একটু টেনে নিলাম। তো দেখো এটা কি তৈরি হলো, হ্যাঁ একটা কুশান তৈরি হয়ে গেল। তো দেখো কত সুন্দর লাগছে কুশানটা, দেখে কেউ বুঝতেই পারবে না এটা কেনা কুশান না। এটা আমি সহজে আমার সোফাতে রেখে দেবো। আর সোফাতে রেখে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে কুশানটা আমার কেমন লাগছে। তো দেখো আমি দুটো কুশানের মাঝখানে দিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার এই টিপসটা ভালো লাগলে কমেন্ট করো। চলে যাব আমার লাস্ট টিপসে। আমরা এই চালের বস্তাতে চাল আনি, এটা 25 কিলোর বস্তা। এই চালের বস্তাগুলো আনার পরে বস্তাগুলো কিন্তু ফেলে দিই। এই বস্তাগুলো ফেলবো না। আজকে তোমাদের একটা টিপস দেখাবো, কিন্তু এরপরে এই চালের বস্তা দিয়ে অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে, কারণ এই চালের বস্তা দিয়ে অনেক সুন্দর সুন্দর টিপস হয়। তো সেরকমই একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাঁজ করে নেব আর এখানে নিয়ে নেব একটা বালিশের কভার, যেটা আমার বাতিল বালিশের কভার। এটা আমার রান্নাঘরেই থাকে, বিভিন্ন কাজের জন্য ব্যবহার করি। তো মাঝখান দিয়ে দেখো একটুখানি খুলেও গেছে, তো তাতে কিছু হবে না। আমি এই বালিশের কভারটার মধ্যে এই প্লাস্টিকটা ভরে দেবো। ভরে দিয়ে আপাতত এটা কি তৈরি হচ্ছে দেখো, খুব প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হচ্ছে। তো সুন্দর করে দেখো এটাকে সেট করে নেব। তোমরা চাইলে এটা সেলাই করে নিতে পারো, কিন্তু আমি এখানে সেলাই করব না সেলাই করেই তোমাদের দেখাবো যে কত সুন্দর একটা জিনিস আমি তৈরি করে দিলাম। তো দেখো সুন্দর করে এটাকে সেট করে দেব। সেট করে এটাও কিন্তু আমাদের রান্নাঘরের প্রয়োজনীয় একটা দারুণ টিপস, মানে দারুণ একটা জিনিস তৈরি হলো। তো দেখো ভাঁজ করে দিলাম এখানে। এটা ভাঁজ করে দিয়ে কোথায় নিয়ে যাব চলো দেখতে পারো। তো দেখো আমরা যে বাসন ধুই, বাসন ধোয়ার পরে বাসনগুলো যেখানে রাখি, সেখানে স্ল্যাবের উপরে কিন্তু ঝুড়ি রাখলে ঝুড়ির নিচে জল পড়ে বাসনগুলো নোংরা হয়, স্ল্যাবটা নোংরা হয়। সেক্ষেত্রে আমরা বাসনগুলো ধুয়ে যদি এটার উপরে রাখি, তাহলে এটার নিচে প্লাস্টিক আছে, নিচ অবধি যাবে না। এই চাদরের বালিশের টুকরোটা কিন্তু পুরো জলটা টেনে নেবে। আর
বাসনগুলো শুকিয়ে গেলে তারপরে আমরা তুলতে পারবো। তো হলো না দারুণ সুন্দর একটা টিপস। এইভাবে কিন্তু আমরা রান্নাঘর সুরক্ষিত রাখতে পারি। তো কেমন লাগলো আজকের আমার টিপসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরবো অন্য কোনো টিপসের সাথে।